হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা আজকে দেখতে পাচ্ছ আজকে আমরা নিয়ে চলে এসেছি ন্যারেশন চেঞ্জ শেখার সহজ কিছু নিয়ম নিয়ে। ঠিক আছে, অনেকে ন্যারেশন চেঞ্জ করতে পারো না বা অনেকের এই সমস্ত জিনিস নিয়ে অসুবিধা রয়েছে, কিন্তু ন্যারেশন চেঞ্জ বিষয়টা খুব সহজ। তো চলো আজকে আমরা ন্যারেশন চেঞ্জটা পুরো নোট আকারে নিয়ে এসেছি এবং আমরা নিয়মগুলোকে খুব সহজভাবে বুঝে নেবো, যাতে তোমাদের ভবিষ্যতে আর ন্যারেশন চেঞ্জ করতে কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করছি। ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি? ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা। অর্থাৎ কি, কেউ অন্যজন তার কথাকে বলছে, সেই কথাটাকে আমি নিজের ভাষায় যেটাকে বলি সেটা কি বলা হয়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা। ঠিক আছে, একজন ডাইরেক্ট ভাবে কথাটা বলছে, আমি তার কথাটাকে ইনডাইরেক্টলি ভাবে বলছি, অর্থাৎ অন্যের বলা কথাকে নিজের বলা। ঠিক আছে, সাপোজ এক্সাম্পল হিসেবে কি বলছি, আই সেড টু হার, মানে আমি তাকে বললাম, কমা কোটেশন দিয়ে, অর্থাৎ তার যে স্পিচটা আমি সেটাকে সেখানে কোটেশনের মধ্যে লিখেছি, অর্থাৎ কি, মাই মাদার ইজ ইল। ঠিক আছে, এটা যদি ইনডাইরেক্ট স্পিচ আমরা করি, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করি, তাহলে কি হবে, আই সেড টু থাকলে টোল্ড হয়। এটা নিয়মগুলো আমি তোমাদেরকে পরে বলছি। বললে কি হবে, আই টোল্ড হার দ্যাট মাই মাদার ওয়াজ ইল। যেহেতু এখানে পাস্ট ফর্ম দিয়েছি সেজন্য পাস্ট ফর্ম হয়েছে। ঠিক আছে, এবার চলো জেনে নিই যে ন্যারেশনের কোন পার্টটাকে কি বলে, ডাইরেক্ট স্পিচের কোন পার্টটাকে কি বলে, ইনডাইরেক্ট স্পিচের কোন পার্টটাকে কি বলে, সেগুলো জেনে নেবো চলো। একটা ন্যারেশন অর্থাৎ যে একটা কোটেড মানে কোটেড ভয়েস বা কোটেড স্পিচ যেটা আমার রয়েছে, তার মধ্যে দেখো আই সেড টু হার। ঠিক আছে, এই যে আই সেড টু হার এই পার্টটাকে কি লিখেছি আমি, রিপোর্টিং স্পিচ বলে। ঠিক আছে, এটা রিপোর্টিং স্পিচ আমাদের। সেডটা দেখো মার্ক করা আছে, সেডটাকে কি বলা হয়, রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এবং মাই মাদার ইজ ইল, এই যে কোটেশনের মধ্যে যে পার্টটা রয়েছে, মানে যেটা সে বলছে, সেটাকে কি আমরা বলছি, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটাকে কি বলা হয়, রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, তো এটা সবাই আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্ব বা রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ, এগুলো আমরা কেন জানলাম না, এর উপর বেস করেই কিন্তু নিয়মটা তৈরি হয়েছে নাকি। নিয়মগুলো দেখো, ফার্স্ট আমরা যেটা আসছি, আমাদের যে রিপোর্টিং ভার্বটা সেটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড যে স্পিচটা রয়েছে, অর্থাৎ কোটেশনের মধ্যে যে স্পিচটা থাকবে বা সেন্টেন্সটা থাকবে, সেই স্পিচটার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সেটা যে টেন্সে থাকবে সেটা কিন্তু সেই টেন্সেই বসে যাবে। ঠিক আছে, শুধুমাত্র কি হবে, সেটাকে যেহেতু আমি নিজের ভাষায় বলছি, তার সাবজেক্টটাকে আমি নিজের মানে প্রোনাউন্সিয়েশনটা নিজের হিসেবে ব্যবহার করবো। ঠিক আছে, কারণ কাউকে, সে যদি কাউকে বলে, সেটাকে আমি যে হিসেবে সম্বোধন করি তাকে সেই হিসেবে বলবো, তাই তো। যেমন কি এক্সাম্পল হিসেবে দেখো, হি সেজ টু মি, ইউ আর হ্যান্ডসাম। ঠিক আছে, সে তাকে মানে সে আমাকে বলছে যে তুমিও হ্যান্ডসাম, তাহলে সে যখন আমাকে তুমি হিসেবে সম্বোধন করছে, আমি তুমি নিজেকে কি বলবো, আমি নিজেকে আমি বলবো, তাই তো। সেই জন্য কি লিখবো, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচটার কিন্তু কোনো পরিবর্তন হবে না টেন্সে, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সই থাকবে। তাহলে এখানে আমি কি বলবো, হি সেজ টু মি, সে আমাকে বললো। এই যে কোটেশন আর কমার, যখন কম ইনডাইরেক্ট করছি তখন এখানে একটা দ্যাট ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে দ্যাট, ইউ এর জায়গায় কি লিখবো, আই, কারণ ইউটা কে, আমি, এবং আই এর পর প্রেজেন্ট টেন্সের বি ভাব বা অক্সিলারি ভাব কি বসে, অ্যাম বসে। তাহলে আই অ্যাম হ্যান্ডসাম। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর ফিউচার টেন্সের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, হি উইল সে আই অ্যাম হ্যাপি। ঠিক আছে, অর্থাৎ সে বলবে যে আমি খুশি, তাহলে হি উইল সে আই অ্যাম হ্যাপি, সে তো বলেছে, তাহলে দ্যাট, আমি কোটেশনটা যেহেতু তুলছি কমাটা, তাহলে দ্যাট আই অ্যাম, তার মানে সে বলছে, তাহলে সে আমি, সে তাকে কি বলবে, সে আমাকে কি বলবে, যে সে হয় সুখী। তাহলে আইটা কি হয়ে যাবে, হি, এটা যেহেতু অ্যাম ছিল, প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, ইজি হবে, কারণ হি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ বসবে, হি ইজ হ্যাপি। ঠিক আছে, এবং তারপর চলে আসো সেকেন্ড নিয়মে, কি আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটাও কি হয়ে যাবে, বা পাস্ট টেন্স, এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, তাহলে কি বলছি, আই সেড টু হার ইউ আর বিউটিফুল, তাহলে কি হবে, আই টোল্ড হার দ্যাট সি ওয়াজ বিউটিফুল। এখানে দেখো একটা পার্ট আমি নোট করেছি, সেড টু থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটি পরিবর্তন হয়ে কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়।
ঠিক আছে? সেড টু পার্ট থাকলে কি হবে, রিপোর্টিং ভাবে যদি আপনার সেড টু হিসেবে ব্যবহার হয়ে থাকে, সেটা ইনডাইরেক্ট স্পিচ আমরা যখন করবো, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ যখন করবো, সেটা কিন্তু টোল্ড হয়ে যাবে। তা আমি এখানে ন্যারেশনটা দিয়েছি আই সেড টু হার, তাহলে এখানে রিপোর্টিং ভাবটা কিন্তু পাস্ট টেন্স। রিপোর্টের স্পিচটা কি আছে, প্রেজেন্ট টেন্স আছে। রিপোর্টের স্পিচের ভাবটা থাকো আর, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে রিপোর্টের স্পিচটা কি হয়ে যাবে, যেহেতু রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্স, তাহলে রিপোর্টের স্পিচটা পাস্ট টেন্স হয়ে যাবে। আই সেড টু হার ইউ আর বিউটিফুল, তাহলে আই টোল্ড হার, ঠিক আছে, দ্যাট, কমাটা যেহেতু আমি তুলছি মানে কোটেশনটা, সেজন্য আই টোল্ড হার। এবার দেখো দ্যাট, তাহলে ইউটাকে সে, আমি তাকে বলেছি, তাহলে এখানে হার ব্যবহার করেছি, তার মানে এটা কি ফিমেল জেন্ডার, তাই তো, স্ত্রীলিঙ্গ, তাহলে কি হবে সি হবে, সি। এবার সেড, এটা আর এর পাস্ট ফর্ম, তাহলে কি হবে সি ওয়াজ হয়ে যাবে, কারণ ঠিক আছে এখানে ইউ বলেছিলাম বলে আর ব্যবহার করেছিলাম, যেহেতু সি বলেছি তাহলে কি হবে সি ওয়াজ, তাহলে কি হবে বিউটিফুল। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি সবাই। একইভাবে মাই মাদার সেড টু মি ইউ উইল গো টু স্কুল, তাহলে মাই মাদার, এই যেখানে সেড টু আছে তাহলে সেড টু পরিবর্তে কি বসবে, টোল্ড বসবে। মাই মাদার টোল্ড মি দ্যাট ইউ উইল গো টু স্কুল, ইউটাকে আমি, মানে আই, উইল এর পাস্ট ফর্ম কি উড, আই উড গো টু স্কুল। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এরপর দেখো 3 নম্বর নিয়মে কি আসছে, রিপোর্টিং ভাব এবং রিপোর্টেড স্পিচ উভয়ই যদি পাস্ট টেন্স হয়ে যায়, তাহলে কি হবে, সেটা পরিবর্তন হয়ে রিপোর্টেড স্পিচটা কি হয়ে যাবে, তখন পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে। সাপোজ এক্সাম্পল হিসেবে আমি বলছি রাম সেড টু মি আই ওয়াজ ইল, ঠিক আছে, তাহলে রাম সেড টু মি আই ওয়াজ ইল, এক্ষেত্রে কি হবে না, রাম সেড টু মি, তাহলে সেড টু থাকলে কি বলেছি আমি, টোল্ড হয়, তাহলে রাম টোল্ড মি দ্যাট, আইটাকে আমি, সরি, রাম সেড টু মি আই ওয়াজ ইল, তাহলে রাম বলছে আমাকে যে আমি অসুস্থ ছিলাম, তাহলে কি অসুস্থ ছিল, রাম অসুস্থ ছিল, তাহলে সেই কথাটাকে আমি বলছি, রাম টোল্ড মি দ্যাট, সে অসুস্থ ছিল, কে না রাম, তাহলে রামটা মানে ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ পুরুষ লিঙ্গ, মানে হি, তাহলে এখানেও পাস্ট টেন্স এখানেও পাস্ট টেন্স, তাহলে কি হবে, রিপোর্টিং ভার্বও পাস্ট, রিপোর্টেড ভার্বও পাস্ট, বা রিপোর্টেড স্পিচটাও পাস্ট ফর্মে আছে, তাহলে কি হবে হি, তাহলে ওয়াজ এর পাস্ট ফর্ম যদি পাস্ট পার্টিসিপেল আমাকে করতে হবে, কারণ দুটোই পাস্ট টেন্সে হয়ে গেছে, তাহলে হি হ্যাড বিন ইল। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। 4 নম্বর নিয়ম, রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, দুটো জিনিস হতে পারে, যদি প্রশ্নটা ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু করা হয়, তাহলে পরিবর্তনের সময় ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড মানে আমি কোনগুলো বলতে চাইছি, হু, হোয়াই, হোম, হোয়েন, হোয়ার, এইগুলো দিয়ে যদি কোশ্চেন থাকে, ঠিক আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স হয় রিপোর্টেড স্পিচে, এইগুলো দিয়ে যদি কোশ্চেন করা থাকে, তাহলে কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, তখন কিন্তু দ্যাট বসবে না, ওই দ্যাটের জায়গাটায় এই ডাব্লিউএইচ, হোয়াই বসবে, হোয়াই থাকলে হোয়াই বসবে, হোয়ার থাকলে হোয়ারই বসবে, হোয়াট থাকলে হোয়াটই বসবে, হু থাকলে হুই বসবে, হোম থাকলে হোমই বসবে। ঠিক আছে, এরপরে যেটা আসে, সেটা যদি এই ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড যদি না থাকে, বা বি ভাব বা অক্সিলারি ভাব দিয়ে যদি কোশ্চেন করা থাকে, অথবা ডু ডিড, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো দিয়ে যদি কোশ্চেন করা থাকে, ঠিক আছে, তখন কি হয়, ইনডাইরেক্ট স্পিচে ইফ অথবা ওয়েদার ব্যবহার করতে হয়, যখন আমি ন্যারেশনটা চেঞ্জ করব। ঠিক আছে, তা সেটা কিরকম মতো, আর একটা জিনিস হয়, রিপোর্টিং ভাবের পরিবর্তন ঘটে সর্বদা কি হবে, আমরা সেড টু ব্যবহার করছিলাম সেখানে টোল করছিলাম, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে কি করতে হবে, আস্কড ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপর ভার্বের পাস্ট ফর্ম করতে গেলে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম, অ্যামিজারের ওয়াজার আমরা সবাই জানি, আর অক্সিলারি ভার্বকে ক্যান, হ্যাভ, উইল, হ্যাজ, ইটস, এটসেট্রা এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি লিখে দিয়েছি এখানে। এবার দেখো মাই মাদার সেড টু হিম হু আর ইউ, ইন্টারগেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটা ইন্টারগেটিভ। ঠিক আছে, তাহলে মাই মাদার সেড টুর জায়গায় এখানে তো টোল্ড হবে না, আমাকে মা আমার জিজ্ঞেস করছে, তাই তো, আমার মা তাকে জিজ্ঞেস করছে, তাহলে মাই মাদার আস্কড হিম। ঠিক আছে, হু আর ইউ মানে তুমি কে, তাহলে হু, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডই বসে যাবে, আমি বলেছি, হু বসলো, আর এর পাস্ট ফর্ম তাহলে কি ওয়াজ, আমরা জানি, তাহলে ওয়াজটা তো প্রথমে দেওয়া যায় না, হু, এবার ইউটাকে সে তাকে বলছে, তাহলে হু হি ওয়াজ। ঠিক আছে, এটা সেন্টেন্সে সামঞ্জস্য রাখার জন্য ওয়াজটাকে আমরা ভাবটাকে শেষে দিই। ঠিক আছে, 2 নম্বর কি, মাই মাদার সেড টু মি ডু ইউ নো ইংলিশ, এটা দেখো আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিইনি, আমি তোমাদেরকে সব কটাকে একটা করে এক্সাম্পল দেখিয়েছি। মাই মাদার সেড টু মি ডু ইউ নো ইংলিশ, মাই মাদার আস্কড মি, ঠিক আছে, মাই মাদার আস্কড মি ডু ইউ নো ইংলিশ, তাহলে এখানে ডু আছে, তাহলে এখানে ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড তো কোশ্চেন করে, মানে ডাব্লিউএইচ এইচ যুক্ত ওয়ার্ড দিয়ে তো কোশ্চেন করা নেই, তাহলে ডু এর পরিবর্তে কি বসবে, ইফ বসে যাবে, ইফ বা তোমরা ওয়েদারও ব্যবহার করতে পারো, আমি বলবো ইফটা কি ব্যবহার করতে,
কারণ ইফটা লেখা সুবিধাজনক, কোনো বানান ভুলের চান্স নেই। ওয়েদার লিখতে গেলে অনেকে বড় হয়তো বানান ভুল করে ফেলতে পারো, তার জন্য ইফটা তো দুটো ওয়ার্ড, মানে দুটো লেটার নিয়ে ওয়ার্ডটা খুব সহজভাবে লিখতে পারবে তোমরা। তাই তোমরা লিখলে কিন্তু ইফটাই লিখবে। মাই মাদার আস্কড মি, তাহলে ডু এর জায়গায় ইফ, তাহলে ইউ নো ইংলিশ, তাহলে কি হবে? ইফ আই, তাহলে এটা তো পাস্ট ফর্মে আছে সেড টুটা, তাহলে নোটাও কি হয়ে যাবে, পাস্ট ফর্মে হয়ে যাবে। তাহলে ইফ হি নিউ ইংলিশ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো, মাই ফাদার সেড টু মি, ডিড ইউ রিড ইট, এটাও পাস্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, আমি দুজনে দুটো করে দেখাচ্ছি। মাই ফাদার আস্কড মি, তাহলে আমাকে বাবা জিজ্ঞেস করেছিলেন কি, তাহলে ডিড এর জায়গায় ইফ বসবে, কারণ এটা ডব্লিউ যুক্ত ওয়ার্ড নয়। তাহলে ইফ আইটাকে আমি, তাহলে ইফ আই, এবার দুটোই পাস্ট ফর্ম যেহেতু, তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট পার্টিসিপেল করতে হবে, ইফ আই হ্যাড রেড ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারণ রিড এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, রেড। সো ইফ আই হ্যাড রেড ইট। এরপর যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে, রিপোর্টার স্পিচ যদি নিত্য সত্য, মানে রিপোর্টেড স্পিচটা যদি নিত্য সত্য, চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো ঘটনা হয়, তাহলে তার কোনো পরিবর্তন ঘটবে না। কারণ যেমন আমি যেরকম বলছি দেখো, রাম সেড টু মি, হানি ইজ সুইট, তাহলে হানি ইজ সুইট, মধুটা যে মিষ্টি, মধু কি কোনোদিন টক হয়ে যাবে বা ঝাল হয়ে যাবে? সেটা তো হবে না। তার মানে এটা কি, এটা হচ্ছে চিরন্তন সত্য, সেই কারণে এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে রাম টোল্ড মি, এটা পাস্ট ফর্ম থাক যাই থাক, রিপোর্টেড মানে রিপোর্টিং ভার্বে, রিপোর্টেড স্পিচটা কিন্তু যা ছিল তাই থাকবে। তাহলে রাম টোল্ড মি দ্যাট হানি ইজ সুইট, রাম আমাকে বলেছিল মধু হয় মিষ্টি। ঠিক আছে, কারণ মধু তো মিষ্টিই হয়, মধু তো অন্য কিছু হবে না, আর এটা চিরন্তন সত্য। ঠিক আছে, এরপর আছে যেটা, রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর এক্ষেত্রে নিত্য সত্য যদি বলে, তাহলে রাম সেড টু মি, হি ডু এক্সারসাইজ এভরিডে, এটা আমি লিখতে পারি। তাহলে সেক্ষেত্রেও কিন্তু হি ডাজ এক্সারসাইজ এভরিডে, এটা করতে হবে আমাকে। তাহলে রাম টোল্ডস মি, সেক্ষেত্রে কি হবে, দ্যাট হি ডাজ এক্সারসাইজ এভরিডেই করতে হবে আমাকে, কারণ সেক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। কারণ কি, সেটা নিত্য সত্য, সে রোজ করে। ঠিক আছে, বা হি গো টু স্কুল এভরিডে, এটাও আমি লিখতে পারি। ঠিক আছে, মানে নিত্য সত্য হচ্ছে এটা অভ্যাস করতে বলা হবে, কারণ প্রতিদিন সে ব্যায়াম করে বা প্রতিদিন সে স্কুল যায়, সেই জন্য এটা অভ্যাস গড়িতের মধ্যে পড়ে যাবে। আর দ্বিতীয় নিত্য সত্য মানে সান রাইজেস ইন দ্য ইস্ট, কারণ সূর্য তো প্রতিদিন পূর্ব দিকেই ওঠে, তার মানে এটা নিত্য সত্য। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই, ওটা পাস্ট টেন্স, রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্স থাকলেও রিপোর্টেড স্পিচে যদি সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স গুলো যদি নিত্য সত্য ধরনের কোনো সেন্টেন্স থাকে, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। তাছাড়া অভ্যাস গড়িত বা চিরন্তন সত্য থাকলেও কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এরপর যেটা আছে, রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে, ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, অনুজ্ঞাবাচক যদি কোনো বাক্য হয়। ঠিক আছে, মাই মাদার সে টু মি, ডু নট রান ইন দ্য সান, তাহলে মাই মাদার অ্যাডভাইস মি, কারণ মা আমাকে কি করছে, অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে। যদি উপদেশ হয় তাহলে আমরা অ্যাডভাইস লিখবো, যদি আদেশ হয় তাহলে আমরা অর্ডার লিখবো। ঠিক আছে, যদি অনুরোধ হয় তাহলে রিকোয়েস্টেড লিখবো। এটা যেরকম যা হবে সেই ওয়াইজ আমরা লিখবো। ঠিক আছে, তাহলে মাই মাদার সেড টু মি, ডু নট রান ইন দ্য সান, তাহলে মাই মাদার অ্যাডভাইস মি। এবার এক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমাকে অর্ডার করছে নাকি অ্যাডভাইস দিচ্ছে। তাহলে তোমরা যদি সেটা বুঝতে না পারো, তাহলে সব থেকে ভালো টোল লিখে দেবে, মাই মাদার টোল মি। ঠিক আছে, অ্যাডভাইস বা অর্ডার সেটা যদি বোঝা না যায়, তাহলে তখন টোল লিখে দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। মাই মাদার অ্যাডভাইস মি, আমি এখানে অ্যাডভাইসই করেছি। ডু নট থাকলে এখানে তো একটা নিয়ম হচ্ছে, নট টু লিখতে হয়, নট টু রান ইন দ্য সান, কারণ আমার মা আমাকে মানে সূর্যে বা রোদেতে দৌড়াতে মানা করছে। ঠিক আছে, তারপর কি আছে, মাই মাদার টোল্ড মি ওপেন দ্য ডোর, তাহলে এক্ষেত্রে কি, মা আমাকে অর্ডার করছে দরজাটা খোলো। ঠিক আছে, তাহলে মাই মাদার অর্ডার্ড মি, এখানে যেহেতু নট ছিল সেই জন্য নট টু লিখেছিলাম, এখানে তো নট নেই, জাস্ট এমনি অর্ডার আছে, ওপেন দ্য ডোর, তাহলে মাই মাদার অর্ডার মি টু ওপেন দ্য ডোর, তাহলে একটা টু প্লাস ভার্ব দিয়ে এগুলোকে লেখা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে যে লাস্ট নিয়ম তোমাদের, রিপোর্টেড স্পিচটা যদি এক্সক্লেমেটরি জাতীয় সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ভার্বে এক্সক্লেমড উইথ জয় বা আনন্দের প্রকাশ হলে, আর যদি দুঃখের প্রকাশ হয় তাহলে এক্সক্লেমড উইথ সরো। ঠিক আছে, খুব সহজে আমরা বুঝতে পারছি, এক্সক্লেমড উইথ সরো ইত্যাদি ব্যবহার করা হয়। যেমন কি, দ্য বয়েজ সেড হুররে উই ওন দ্য ম্যাচ। ঠিক আছে, তাহলে কি হবে, দ্য বয়েজ সেড এর জায়গায় আমরা কি লিখবো, এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওন দ্য ম্যাচ। বুঝতে পেরেছো, এক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, দেখতে পাচ্ছ, এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে
ওন আছে, দে হ্যাড ওন দ্য ম্যাচ করলে এখানে ভালো হতো, আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি, এটা দে হ্যাড ওন দ্য ম্যাচ। আচ্ছা, এবার যদি দুঃখ থাকতো তাহলে কি হবে, দ্য বয় সেড অ্যালাস উই লস দ্য গেম, তাহলে কি করতে হতো তোমার, দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড লস দ্য গেম। ঠিক আছে, এরকম ভাবে ন্যারেশন চেঞ্জ গুলো করা হয়। আশা করি তোমরা নিয়মগুলো সবাই খুব ভালো করে বুঝতে পারবে, এবং ন্যারেশন চেঞ্জ করা খুব সহজ। একবার নিয়মগুলো যারা পারছো না তারা দেখে নাও, এইভাবে বুঝলে খুব সহজ হবে। ঠিক আছে, তো চলো, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।